হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি তোমাদের তানভীর ভাইয়া আরেকটা ক্লাস নিয়ে চলে আসছি। পদার্থের অবস্থা, সরি সরি, বস্তুর উপর তাপের প্রভাবের 4 নাম্বার লেকচার নিয়ে। তো আমরা গত ক্লাসে দুইটা টপিক পড়েছিলাম মাত্র, তরল পদার্থের প্রসারণ এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ। এখন আমি আশা করতেছি এই ক্লাসটা যারা দেখতেছো তারা এর আগের ক্লাসটা করে আসছো। বাট আজকের ক্লাস করার জন্য গত ক্লাসের কোনো কনসেপ্ট বা টপিক লাগবে না, সমস্যা নেই। আচ্ছা, তো আজকে আমরা পড়াবো বা আমরা পড়বো টোটাল এই 5টা টপিক। তাপ ও তাপমাত্রা, এটা অবশ্য তোমরা অলরেডি জানো, জাস্ট একটু রিক্যাপ করাই দিব। এরপর অবস্থা পরিবর্তনে তাপের প্রভাব পড়বো। দেন আপেক্ষিক তাপ পড়বো, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমার এই চ্যাপ্টারের জন্য। তারপর তাপ ধারণ ক্ষমতা, এটাও অনেক ইম্পর্টেন্ট। ক্যালোরিমিটার মূলনীতি, এটার ইম্পর্টেন্স আসলে বলে বোঝানো যাবে। ওকে। তো আমি ক্লাসটা যেহেতু ল্যাপটপ বাসায় নিয়ে আসিনি, তো আমি বাসায় বসে রেকর্ড করতেছি। এন্ড রেকর্ড হচ্ছে আমার ট্যাবে। সো পুরো ক্লাস এডিট করব না, একটু হয়তোবা আনওয়ান্টেড নয়েজ থাকতে পারে কিছু। আমি আশা মানে আমি মানে ধরে নিচ্ছি যে তোমরা ডিস্টার্ব ফিল করবে না যদি আনওয়ান্টেড কোনো নয়েজ আসে। আচ্ছা, ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। শুরু করার আগে আমি একটু ইম্পর্টেন্সের কথাগুলো যদি বলি, তাহলে ক্যালোরিমিতির মূলনীতি, এটা তোমার 5 স্টার টপিক। এখন এটাকে 5 স্টার দেওয়ার রিজন হচ্ছে, আমি কিন্তু বলছিলাম আপেক্ষিক তাপ, এই 3টা টপিক থেকে কোশ্চেন আসবে ম্যাক্সিমাম সিকিউ। বাট এর মাঝে ক্যালোরিমিটার মূলনীতি যে টপিকটা আছে না, এই টপিকটার কোনো কোশ্চেন সলভ করতে হলে তোমাকে এই দুইটা টপিক অবশ্যই পারা লাগবে। এই দুইটা টপিক না পারলে তুমি ক্যালোরিমিটার মূলনীতি পারবা না। সো ক্যালোরিমিটার মূলনীতি, এটার ভিতরেই আসলে বাকি টপিকগুলো আছে। এর জন্য এটা হচ্ছে 5 স্টার। খুবই ইম্পর্টেন্ট টপিক, এন্ড আজকের ক্লাসটারও ওয়েটেজ অনেক বেশি। আশা করতেছি মনোযোগ দিয়ে করবে। ওকে, চলো আজকের ক্লাস শুরু করে। আজকে আমাদের লেকচার নাম্বার 4। এখন আজকে যদি আমি পুরোটা শেষ না করতে পারি তাহলে সমস্যা নাই, আমি আরেকটা লেকচার নিয়ে নিব। কারণ দ্রুত শেষ করেও তো আলটিমেটলি কোনো লাভ নাই যদি আমাদের কনসেপ্টে ঝামেলা থাকে, ওর কনসেপ্ট ঠিক মতো ক্লিয়ার না হয়, তাই না? আচ্ছা, তো এখন প্রথমেই তাপ ও তাপমাত্রা নিয়ে কথা বলি। প্রথমত তাপ। তাপ জিনিসটা কি? দেখো, আমরা চ্যাপ্টার 5-এ নাকি 4-এ, চ্যাপ্টার 4-এ কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে পড়ে আসছি না, যে শক্তির টোটাল মোটামুটি 9টা রূপ আছে। যে 9টা রূপের মাঝে তাপ শক্তি কিন্তু একটা, হিট এনার্জি বা থার্মাল এনার্জি বা তাপ শক্তি। তাহলে তাপ বেসিক্যালি একটা শক্তি, এক প্রকার শক্তি। এখন এই শক্তিটা কিভাবে উৎপন্ন হয় বা কোত্থেকে আসে, এটাও কিন্তু কাজ ক্ষমতা শক্তিতে আমরা পড়ে আসছি। তো এটা হলো তোমার এক প্রকার শক্তি। এই শক্তি কোথা থেকে আসে? এই শক্তি আসে কোনো পদার্থের অণু পরমাণুর অন্তস্থ গতিশক্তি থেকে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যে কোনো একটা পদার্থই চিন্তা করো। ধরো এক খণ্ড তোমার কাছে বরফ আছে, ধরো এরকম এটা এক খণ্ড বরফ, এরকম শেপে একটা বরফ তুমি জমাইছো ফ্রিজে। তো এই বরফের মধ্যে অসংখ্য অণু পরমাণু আছে না? অণু পরমাণু তো তুমি গুণে শেষ করতে পারবে না, অসংখ্য অণু পরমাণু আছে। এখন আমি বলছিলাম কি, এই অণু পরমাণু গুলো কিন্তু ক্রমাগত ছোটাছুটি করতে থাকে চারদিকে। এখন এই অণু পরমাণু গুলার ছোটাছুটি করার জন্য বা ছোটাছুটি যে করতে থাকে, ছোটাছুটি করলে তাদের মাঝে একটা গতিশক্তি থাকবে না, যে এরা ছোটাছুটি করতে থাকে। তো ছোটাছুটি করলে অবশ্যই এদের মাঝে একটা গতিশক্তি আছে। কিসের মধ্যে? পদার্থের অন্তঃস্থ অণু পরমাণুর মাঝে। এখন গতিশক্তি যদি থাকে এন্ড এরা ছোটাছুটি করে, তাহলে একটা পরমাণু অন্য পরমাণুর সাথে সংঘর্ষ ঘটাবে, বা একটা অণু অন্য অণুর সাথে সংঘর্ষ ঘটাবে। তো অণু অণু সংঘর্ষ কিন্তু ঘটতে পারে।
আর এই যে অণু অণুর সংঘর্ষ, এই সংঘর্ষের ফলে কিছু পরিমাণ এনার্জি তাপ হিসেবে রিলিজ হয়, এন্ড ওইটাই হচ্ছে তাপ শক্তি মূলত। বুঝছো? তাহলে তাপ কি? তাপ এক প্রকার শক্তি। তাপ শক্তি কোথা থেকে আসে? পদার্থের অভ্যন্তরস্থ বা অন্তঃস্থ অণু পরমাণুর সাথে রিলেটেড যে গতি শক্তি থাকে, পরমাণুর সাথে রিলেটেড গতিশক্তি, ওই গতিশক্তি থেকে মূলত তাপের উদ্ভব হয়। আর তাপমাত্রা জিনিসটা কি? তাপমাত্রা জিনিসটা কিন্তু আমি ক্লাস 1 নাম্বার ক্লাস যেটা ছিল লেকচার 1, ওইখানে মোস্ট প্রবাবলি এক্সপ্লেন করছে, আমার লেকচার শিটটা দেখা লাগবে। বাট তবুও বলি, তাপমাত্রা জিনিসটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তাপীয় অবস্থা, কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা। এখন তাপীয় অবস্থা দ্বারা কি বোঝায়? তাপীয় অবস্থা দ্বারা বোঝায় যে একটা সার্টেন বস্তু, ধরো এ বস্তুটা বি বস্তুর সাথে যদি প্রত্যক্ষ সংস্পর্শে আসে, তাহলে এ থেকে বিতে তাপের স্থানান্তর হবে নাকি বি থেকে এ তে তাপের স্থানান্তর হবে, এই জিনিসটা অ্যাকচুয়ালি নির্ণয় বা অ্যাকচুয়ালি ডিফাইন করে দেয় তাপমাত্রা। বুঝছো? যদি এর তাপমাত্রা বি এর চেয়ে বড় হয়, তাহলে অবশ্যই এ থেকে বি তে তোমার তাপ ট্রান্সফার হবে বা হিট ট্রান্সফার হবে। আর উল্টাটা যদি হয় যে টি বি ইজ গ্রেটার দেন টি এ, তখন কি হবে? তখনও কাহিনী কিন্তু উল্টাটাই হবে। আমি ডিরেক্ট লিখে দিই হচ্ছে ভাইস ভার্সা বা ভাইস ভার্সা। তো টি বি ইজ গ্রেটার দেন টি এ হলে তখন বি থেকে আবার এ তে তাপের স্থানান্তর হবে। তো এই জন্য আমি তাপমাত্রাকে কিন্তু তোমাকে শর্টলি বলে দিছিলাম তাপের লেভেল। এখন এই জিনিসটা, এই যে তাপের লেভেল, যে এটা আবার পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসো না, কারণ এটা কোনো ফর্মাল ডেফিনিশন না। এটা লিখলে স্যারের মার্ক কেটে দেবে। সো তাপের লেভেল জিনিসটা লিখলাম কারণ এটা জাস্ট বোঝার জন্য। এখন এটার সাথে কিসের রিলেট করা যায় বা কিসের সাথে রিলেট করানো যায়? একটা জিনিস দেখো, ধরো তোমার কাছে দুইটা সিলিন্ডার আকৃতির পাত্র আছে, এরকম একটা চিকন পাত্র আর একটা মোটা পাত্র, আর একটা হচ্ছে তুলনামূলক মোটা পাত্র। নিচের প্রান্ত হচ্ছে বদ্ধ, নিচের প্রান্ত খোলা থাকবে না, এরকম। এটা হচ্ছে আর একটু মোটা। এবার তুমি কি করছো? এবার হচ্ছে চিকন যে পাত্রটা, সেটাতে পানি ভর্তি করছো এতটুকু উপর পর্যন্ত, বাট মোটা পাত্রে পানি ভর্তি করছো এই পর্যন্ত। এখন কি করছো? এখন এরপর হচ্ছে তুমি এই দুইটাকে ছোট্ট একটা চিকন নল দিয়ে কানেক্ট করে দিছো। যদি কানেক্ট করো তাহলে দেখবা পানি হচ্ছে চিকন পাত্র থেকে মোটা পাত্রে স্থানান্তরিত হয়ে যাইতেছে। এখন মোটা পাত্রে যদি পানির ভর বেশিও হয়, যে এটা ধরো পাত্র বি, এটা হচ্ছে পাত্র এ, অথবা এ আর বি তো আগে ইউজ করছি, সো এটা ধরো পাত্র ক, এটা হচ্ছে পাত্র খ। এবার যদি খ পাত্রে পানির ভর বেশিও হয়, যে ভর অফ খ ইজ গ্রেটার দেন ভর অফ ক, তখনও কিন্তু যে এটা হলেও পানি কিন্তু ক থেকে খতে যাবে। বুঝছো? ক থেকে খতে যাবে। এখন এটা তুমি প্র্যাকটিক্যালি তুমি এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, কারণ বাসায় এটা একদম ইজিলি এক্সপেরিমেন্ট করা যাবে। যদি খ পাত্রে পানির ভর বেশিও হয়, তবুও ক পাত্র থেকে খ পাত্রেই পানি যাবে, ভর কম হলেও পানি যাবে। তার মানে পানি কোন পাত্র থেকে কোন পাত্রে যাচ্ছে এটা নির্ভর করতেছে পানির লেভেল কতটুকু আছে, অর্থাৎ পানির উচ্চতা কতটুকু আছে। ঠিক সিমিলারলি এটার সাথে তাপকে রিলেট করাইতে পারবা তুমি। বুঝছো? তাপকে কিভাবে রিলেট করাবা? যে ভর যেটা, তোমার যে আমরা ভরের কথাটা বললাম, এই ভরকে তুমি তাপের সাথে তুলনা করতে পারো।
সো ভর ইজ ইকুইভ্যালেন্ট টু তোমার হিট, ভর ইকুইভ্যালেন্ট টু তাপ, ইকুয়াল টু না কিন্তু, ইকুয়াল টু দিলে ভুল হয়ে যাবে। ভর ইজ ইকুইভ্যালেন্ট টু তাপ, আর উচ্চতা, উচ্চতা এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু তাপমাত্রা। সো বস্তুর মাঝে তাপ কম হলেও যদি তাপমাত্রা বেশি হয়, তাহলে বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ স্থানান্তরিত হবে। এখন এটার সুন্দর একটা এক্সাম্পল আছে। কি এক্সাম্পল? দেখো, তুমি কি করছো, একটা ম্যাচের কাঠি নিছো, ম্যাচের কাঠিতে তো উপরে এরকম বারুদ থাকে, ওইখানে আগুন ধরাইছো, ওইখানে এরকম করে আগুন ধরাইছো। এই আগুনটাকে যদি একটা পানির পাত্রের নিচে কিছুক্ষণ ধরে রাখো, এই আগুনটাকে যদি পানির পাত্রের নিচে কিছুক্ষণ ধরে রাখো, তখন দেখবা এই পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে, পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে। কারণ কি? কারণ হচ্ছে যেটা জ্বলন্ত আগুন ওইটার তাপমাত্রা বেশি, আর যেটা পানি আছে ওইটার তাপ বেশি, ভর বেশি হওয়ার কারণে তাপ বেশি, তাপ বেশি বাট তাপমাত্রা কম। এখন তাপ কিভাবে বেশি? কিভাবে বেশি দেখো, এটার অ্যান্সার এখান থেকে পাবো, যে তাপ কি? পদার্থের অভ্যন্তরস্থ অণুপরমাণুর সাথে রিলেটেড গতিশক্তি। তার মানে অণুপরমাণু যত বেশি হবে তাপের পরিমাণ তত বেশি হবে। তাপমাত্রা তাহলে কখন বেশি হবে? তাপমাত্রা হচ্ছে বেশি হবে যখন অণুপরমাণুর গড় গতিশক্তি বেশি হবে। একটা জিনিস হালকা করে নোট করে রাখো, অণুপরমাণুর যদি গড় গতিশক্তি বেশি হয়, গড় গতিশক্তির পরিমাপ, গড় গতিশক্তি যদি বেশি হয় তাহলে তাপমাত্রা অবশ্যই বেশি হবে। এখন গড় গতিশক্তি মানে কি? গড় গতিশক্তি মানে হচ্ছে তোমার, ধরো তোমার কাছে, আমি একটু হালকা রাফের মতো করে লিখে, এটা নোটে থাকবে না। ধরো তোমার কাছে 10 জুল শক্তি আছে বা 10 জুল তাপ আছে, এন্ড সেখানে অণুপরমাণু আছে 10টি, তাহলে গড় কত হবে? গড় হবে হচ্ছে 10 জুল 10টাতে, তার মানে একটাতে কত? 1 জুল। সো 1 জুল পার মলিকিউল বা পার অ্যাটম, যে পার অ্যাটমে 1 জুল করে আছে, কারণ 10টা অ্যাটমে 10 জুল আছে, সো পার অ্যাটমে 1 জুল আছে। এখন এই যে পার অ্যাটমে কত জুল আছে, এটার পরিমাণটা আসলে তাপমাত্রা নির্দেশ করে। পার অ্যাটমে যদি তোমার শক্তির পরিমাণ বেশি হয় তাহলে তাপমাত্রা বেশি হবে, পার অ্যাটমে যদি তাপমাত্রার শক্তির পরিমাণ কম হয় তাহলে ওই ক্ষেত্রে তাপমাত্রা কম হবে। বোঝা গেল? তাপ এবং তাপমাত্রার কনফিউশন ক্লিয়ার? যদি ক্লিয়ার নাও হয় বা তোমার প্যাচ লাগে একটু, তাহলে আপাতত স্কিপ করো, এইচএসসি তে এটার বিস্তারিত জানতে পারবে যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো। আদারওয়াইজ শুধুমাত্র একটা জিনিসই মনে রাখো, সেটা হচ্ছে তাপ হলো এক প্রকার শক্তি, তাপমাত্রা হচ্ছে তাপীয় অবস্থা বা তাপের লেভেলটা। এখন তাপমাত্রা কি নির্দেশ করে? তাপমাত্রা নির্দেশ করে হচ্ছে যে দুইটা বস্তু যদি সংস্পর্শে রাখি তাহলে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপের স্থানান্তর হবে, সেটা হচ্ছে তাপমাত্রা ডিফাইন করে দেয়। তাপমাত্রা বেশি হইলে বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে তাপের সঞ্চালন হবে। বুঝতে পারছি? ওকে, এইটুকু বুঝতে পারলে তাপ ও তাপমাত্রার কনসেপ্ট এখানেই শেষ। এরপর আছে কি তোমার, এরপর আছে হলো, যদি তোমার বই থেকে একটু দেখে নিই, আমার আসলে তোমার কনসেপ্টের সিরিয়াল গুলো মনে থাকে না, তো এই জন্য আর কি বই থেকে তোমার টপিক গুলো দেখে নিচ্ছি যে কোনটার পর কোনটা আছে। আচ্ছা, এরপর আছে হলো পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব। আচ্ছা, একটা জিনিস দেখো, অবস্থা পরিবর্তনে তাপের প্রভাব। এই টপিকটাই আজকে প্রথম জেনে থাকার কথা তোমাদের, আবার অনেকে আগে থেকেও জেনে থাকতে পারো। দেখো, অবস্থা পরিবর্তনে তাপের কিরকম প্রভাব আছে বা অবস্থার পরিবর্তন জিনিসটাই কি। প্রথমত অবস্থার পরিবর্তন যে জিনিসটা, এটার মানে হচ্ছে যে বস্তুটা কঠিন থেকে গ্যাসীয় হচ্ছে, বা সরি, কঠিন থেকে তরল হচ্ছে বা তরল থেকে গ্যাসীয় হচ্ছে, কিংবা এর উল্টাটা হচ্ছে। সো অবস্থার পরিবর্তন বলতে এখানে বোঝানো হচ্ছে
কঠিন এন্ড তরলের তোমার ইন্টারচেঞ্জ, কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন, এরপর তরল থেকে গ্যাসীয় বা গ্যাসীয় থেকে তরল, এদের যে তোমার ফেজ চেঞ্জ বা একটা থেকে আরেকটা রূপান্তর, এটাকে বলতেছি অবস্থার পরিবর্তন। কারণ বস্তুর অবস্থা তো আমরা মেইনলি চারটা পড়ছিলাম, একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা বায়বীয় বা গ্যাসীয়, আর একটা হচ্ছে প্লাজমা। এখন প্লাজমাটা আপাতত স্কিপ করি, কারণ প্লাজমাটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাসীয়ই, বাট সেটা উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস, ওইটা আপাতত বাদ। আমরা শুধুমাত্র তিনটার মাঝে সীমাবদ্ধ থাকবো, কঠিন, তরল এন্ড গ্যাসীয়। ওকে, এখন এই অবস্থার পরিবর্তনে তাপমাত্রার প্রভাবটা কিভাবে ব্যাখ্যা করা যায়, এটা ব্যাখ্যা করার আগে আমি তোমাকে একটা জিনিস, প্র্যাকটিক্যাল একটা জিনিস শোনাবো, যে এরকম ঘটনা ঘটতেছে আমাদের আশেপাশে। কিরকম? দেখো, ধরো তুমি একটা পাত্র নিছো, পানির পাত্র এরকম, ওকে, এরকম একটা পানির পাত্র নিছো এন্ড এটাকে তাপ দিচ্ছ, এটাকে তাপ দিচ্ছ এইভাবে, একটা বার্নার দিয়ে তাপ দিচ্ছ। সো ইনিশিয়ালি দেখলাম এটার তাপমাত্রা হচ্ছে 25°C। আমরা যখন তাপ দেওয়া শুরু করলাম, একটু পর কি হবে, আমি যদি তাপ দিতেই থাকি, একটু পর কিন্তু এটার তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পেয়ে ধরলাম এটা হয়ে গেল 50°C। এর আর একটু পর তাপমাত্রা আবার আরেক দফায় বৃদ্ধি পাবে না? কারণ পানিকে যখন গরম করতে থাকো তখন সেটার তাপমাত্রা তো ধীরে ধীরে বৃদ্ধি পায়, তো বৃদ্ধি পাচ্ছে 50 থেকে ধরলাম এটা 75°C। এরপর 75 থেকে আরো হিট দিচ্ছি আমি, আরো হিট দিব, আরো হিট দিলাম, এটা হচ্ছে পানি 100°C পৌঁছে, 100°C। এরপর যদি তুমি আবার তাপ দিতে থাকো না, তখন একটা ইন্টারেস্টিং কাহিনী ঘটবে। তুমি স্বাভাবিক অবস্থায় খোলা আকাশের নিচে তোমার রান্নাঘরে বসে যদি তাপ দাও, তখন হচ্ছে এটার তাপমাত্রার বৃদ্ধি পাবে না, এটার তাপমাত্রা বৃদ্ধি পাবে না, বরং তাপমাত্রা 100°C ফিক্সড হয়ে যাবে, এটা থেকে আর বাড়বে না। বাট এখানে একটা কাহিনী দেখবা যে এখান থেকে তোমার পানির বাষ্প উড়ে যাচ্ছে, অর্থাৎ পানি ধীরে ধীরে বাষ্পে পরিণত হচ্ছে। অর্থাৎ তুমি 25°C থেকে তাপ দিতে থাকলা, সেটার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পেয়ে 100°C হলো। বাট তখন যে আরো তাপ দিচ্ছ, তাপের সরবরাহ বজায় রাখছো, ওই তাপটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করতেছে না, বরং কি করতেছে, ওই তাপটা পানিকে গ্যাসে রূপান্তরিত করে ফেলতেছে। তাহলে তুমি যখন একটা তরল পদার্থকে তাপ দিবা, তরলকে যদি তাপ দাও তুমি, তাহলে কিছুক্ষণ, এখন কিছুক্ষণ দ্বারা কি বোঝায়, এটা কিন্তু কিছুক্ষণ বলতে ঘন্টার পর ঘন্টা হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিছুক্ষণ তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। এরপর কি হবে, এরপর কিন্তু তাপমাত্রার বৃদ্ধি হবে না, এরপর তরল ধীরে ধীরে গ্যাসে রূপান্তরিত হবে, ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হবে। তরল ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হবে। এখন তরল যখন বাষ্পে রূপান্তরিত হচ্ছে, তখনও তো আমি তাপ দিচ্ছি না, একটা নির্দিষ্ট পরিমাণ তাপ সরবরাহ করতেছি, তাহলে ওই তাপটা কোথায় যাচ্ছে? অর্থাৎ বাষ্পে যে রূপান্তরিত হচ্ছে, তখন যে সরবরাহকৃত তাপগুলো আছে, বা আমি যতটুকু তাপ সরবরাহ করতেছি, সরবরাহকৃত না সরবরাহকৃত, তখন সরবরাহকৃত তাপ কি করে, অবস্থার পরিবর্তন ঘটায়, অবস্থার পরিবর্তন ঘটিয়ে ফেলে। অবস্থার পরিবর্তনটা কিভাবে ঘটায়? দেখো,
পদার্থ তো অণুপরমাণু দিয়ে গঠিত, যেটা বারবার বলতেছি। এবার তুমি যখন ওই পদার্থের মধ্যে আরো এক্সট্রা কিছু তাপ সঞ্চালন করতেছো, তাহলে কি হবে? ওরা তো এমনিতেও ছোটাছুটি করতে থাকে, সেখানে আরো কিছু পরিমাণ উদ্দীপনা দিয়ে দিচ্ছ। ওই যে একটা কথা আছে না, যে এমনিতেই হচ্ছে নাচনে বুড়ি, তার উপর আবার ঢোলের বাড়ি, এরকম টাইপ। যে এমনিতেই তারা ছোটাছুটি করতেছে, সেখানে আরো কিছু পরিমাণ তাপ দিচ্ছি। এখন তাপ তাপ এখানে তাকে মোটিভেশন হিসেবে কাজ করবে তার জন্য, যে আমি তো ছোটাছুটি করতেছি, এখন আমার জন্য আরো কিছু এনার্জি আসছে, যাতে আরো জোরে জোরে বা আরো দ্রুত গতিতে ছোটাছুটি করতে পারে। বা সহজ কথায় তাদের ছোটাছুটির পরিমাণটা বাড়াই দিবে, গতিশক্তি বাড়াই দিবে। এখন গতিশক্তি যদি বাড়াই দেয়, গতিশক্তি বাড়তে থাকলে তাদের মধ্যকার যে বন্ধন আছে, আন্তঃআণবিক বন্ধন, ওই আন্তঃআণবিক বন্ধন ধীরে ধীরে তোমার কমতে থাকে, বা আন্তঃআণবিক বন্ধন ধীরে ধীরে হচ্ছে দুর্বল হতে থাকে। এই দুর্বল হওয়ার কারণেই কিন্তু অ্যাকচুয়ালি তোমার তরল থেকে সেটা গ্যাসে রূপান্তরিত হয়ে যাবে, বাষ্পে রূপান্তরিত হয়ে যায়। তরল থেকে সেটা বাষ্পে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এখন আমরা একটা জিনিস তো জানি, কঠিন পদার্থ কঠিন পদার্থের অণুপরমাণু সবচেয়ে কাছাকাছি থাকে, তরল পদার্থ তার চেয়ে দূরে, গ্যাসীয় পদার্থ সবচেয়ে দূরে, নিজের ইচ্ছে মতো ঘুরে। এখন কঠিন পদার্থ কেন এত কাছাকাছি থাকে? কারণ তাদের আন্তঃআণবিক বন্ধন সবচেয়ে শক্তিশালী। তরল কেন দূরে দূরে থাকে? কারণ বন্ধন কম শক্তিশালী। গ্যাসীয় আরো কম শক্তিশালী। বন্ধন কম শক্তিশালী মানে তারা একে অপর থেকে দূরে দূরে থাকবে, ছোটাছুটি বেশি করবে, বা তাদের এনার্জি বেশি থাকবে, ইন শর্ট। বুঝছো? তো এগুলা হওয়ার কারণে এক্সট্রা কিছু তাপ যখন দিব একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর, তখন সেই তাপটার তাপমাত্রা বৃদ্ধি করবে না, রেদার সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটিয়ে ফেলবে। এখন অবস্থার পরিবর্তনের সময় যে কিছু পরিমাণ তাপ শোষণ করতেছে না, অবস্থার যখন পরিবর্তন হচ্ছে তখনও তো আমি তাপ সরবরাহ করতেছি। অবস্থার পরিবর্তনের সময় গৃহীত তাপ বা বর্জিত তাপ, ওই তাপটা কি করে? আমরা যখন তাপ দেই বা তাপ পদার্থ বর্জন করে, তখন ওই তাপটা হচ্ছে আন্তঃআণবিক বন্ধন তোমার ভাঙতে সাহায্য করে। যদি আমরা তাপ দেই তাহলে আন্তঃআণবিক বন্ধন ভাঙে, আর যদি সে তাপ বর্জন করে তাহলে নতুন আন্তঃআণবিক বন্ধন গঠিত হয়। এন্ড এই যে একটা তাপ, এই তাপকে বলা হয় হচ্ছে সুপ্ত তাপ। বুঝছো? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা। সুপ্ত তাপ, বা এটাকে ইংলিশে ল্যাটেন্ট হিট বলে। ল্যাটেন্ট হিট, বুঝলাম। তাহলে তাপমাত্রা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ওঠার পর ওই বস্তুর বা ওই তরল পদার্থের তাপমাত্রার বৃদ্ধি পাবে না, বরং কি হবে, তখন তরল বাষ্পে রূপান্তরিত হওয়া শুরু করবে। তো বাষ্পে রূপান্তরিত হওয়ার সময় যে তাপটা গ্রহণ করলো, ওই তাপকে বলতেছি সুপ্ত তাপ। অথবা তুমি বাষ্প থেকে কোনোভাবে তাপকে বর্জন করাই ফেললা বা তাপ কমাই ফেললা, তখন কি হবে, তখন নতুন নতুন বন্ধন গঠন হবে। এন্ড সেই সময় হচ্ছে বর্জিত তাপ হবে, বা তাপ বর্জন করবে সে। সিমিলার কাহিনী তোমার কঠিন থেকে তরল রূপান্তরের ক্ষেত্রে। তোমার কঠিন থেকে যখন তরল হবে, তখনও তখনও কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে, ওইটাকে বলবো হচ্ছে গলনের সুপ্ত তাপ। আর তরল থেকে যখন কঠিন হবে, তখন কিছু তাপ বর্জন করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কঠিনীভবনের সুপ্ত তাপ। বুঝছো? ওকে, তাহলে আমি এখন কিছু কিছু জিনিস তোমাকে লিখে দিই, যে বিষয়গুলো তোমাকে একটু মনে রাখা লাগবে। আনফরচুনেটলি বলো আর ফরচুনেটলি বলো, যেটাই বলো। সেটা হচ্ছে যে বরফ থেকে যখন পানি হয়, তখন কিছু পরিমাণ তাপ শোষণ করে, সেটাকে আমরা বলি হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। বুঝছো? বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এন্ড এটাকে প্রকাশ করা হয় হচ্ছে এল এফ দিয়ে। এল এফ এর মানটা একটু মনে রাখা লাগবে, সেটা হচ্ছে এল এফ ইকুয়াল 3.36 ইন্টু 10⁵
এর একক হচ্ছে জুল পার কেজি। বুঝছো? জুল পার কেজি। এটা খুব ভালো মতো মনে রাখা লাগবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। ম্যাথগুলা করার জন্য এটা লাগবে, মাস্ট লাগবে। এরপর এরপর যখন তোমার পানি থেকে বরফ হবে, পানি থেকে বরফ, তখন সেটাকে বলবো আমি হচ্ছে পানির কঠিনীভবনের, একটু ওয়ার্ডগুলা খেয়াল রেখো, কঠিনীভবন, হ্যাঁ? তরল থেকে যখন কঠিন হয় তখন সেটাকে বলবো কঠিনীভবন। কঠিনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, এটাকেও এল এফ দিয়ে প্রকাশ করব। এফ দিয়ে প্রকাশ করার কারণটা আমি বলতেছি। এল এফ দিয়ে প্রকাশ করবো, এল এফ এর মান হবে হচ্ছে 3.36 ইন্টু 10⁵, মানে আগেরটার মতোই একদম সমান। 10⁵ এককও সেম, এককটাও সেম, জুল পার কেজি। বাট এখানে একটু চেঞ্জ আসবে, সেটা হচ্ছে বরফ গলনের জন্য যেমন ছিল কি 3.36 ইন্টু 10⁵, তেমনি পানির কঠিনীভবনের জন্য জাস্ট আগে একটা মাইনাস বসবে, -3.36 ইন্টু 10⁵। এটার কারণ কি? কারণ হচ্ছে আমরা গৃহীত তাপকে পজিটিভ ধরি। বস্তু যে তাপটা গ্রহণ করতেছে ওই তাপকে আমরা পজিটিভ ধরি। এখন বরফ যখন গলে পানিতে রূপান্তরিত হয়, বরফ যখন গলে পানিতে রূপান্তরিত হয় তখন কি কঠিন থেকে তরল হয় না? এখন কঠিন পদার্থে আন্তঃআণবিক বন্ধন শক্তিশালী, তরল পদার্থে আন্তঃআণবিক বন্ধন দুর্বল। এখন শক্তিশালী বন্ধনকে দুর্বলে রূপান্তরিত করতে হলে আমাদের বাইরে থেকে কিছু পরিমাণ ধাক্কা দেওয়া লাগবে না? বাইরে থেকে কিছু শক্তি দেওয়া লাগবে, বাইরে থেকে কিছু শক্তি দেওয়া লাগবে। এখন আমরা শক্তিটা দিচ্ছি, ওইটা কি করতেছে? বরফ গ্রহণ করতেছে। তাহলে বরফের জন্য গলতে হলে অবশ্যই কিছু পরিমাণ তাপ গ্রহণ করা লাগবে, তাহলে সেটা হবে গৃহীত তাপ। এই জন্য গৃহীত তাপ দেখে এটা আসছে পজিটিভ। বাট পানি যখন বরফে রূপান্তরিত হবে তখন কি হবে? তখন কিন্তু পানির অণুগুলা শক্তি কিছু পরিমাণ ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে আন্তঃআণবিক বন্ধনটা শক্তিশালী করবে। তো তখন পানির কঠিনীভবনের ক্ষেত্রে এটা হবে বর্জিত তাপ, বা পানি তাপ বর্জন করবে। আর তাপ বর্জন করলে এই জন্য আমরা হচ্ছে মাইনাস দিয়ে প্রকাশ করি। এটার চিহ্নটা একান্তই হচ্ছে ফিজিসিস্ট যারা আছে তাদের ধরে নেওয়া। তারা ধরেই নিছে যে আমরা গৃহীত তাপকে বা বস্তু কর্তৃক গৃহীত তাপকে পজিটিভ ধরবো আর বর্জিত তাপকে নেগেটিভ ধরবো। এটা ওনারা ধরে নিচ্ছে, এই জন্য আমরা ধরি। এখন তুমি যদি উল্টাটা ধরতে চাও যে না আমি গৃহীত তাপকে নেগেটিভ ধরবো আর বর্জিত তাপকে পজিটিভ ধরবো, তুমি ধরতে পারো। বাট ওইটা যদি ধরো তাহলে তোমার এই চ্যাপ্টারের সবগুলা সাইন কনভেনশন উল্টানো লাগবে তাপের। তো এটা অনেক জটিল হয়ে যাবে, তাই না? কারণ ফিজিসিস্টরা তো অ্যাকচুয়ালি সূত্রগুলা যেগুলো আছে ওগুলা ডিরাইভ করছে এগুলা ধরেই, যে আমরা গৃহীতকে পজিটিভ ধরবো, বর্জিতকে হচ্ছে নেগেটিভ ধরবো। তো এই জিনিসটা ধরেই তো ফর্মুলা গুলো আসছে। এই জন্য আমাদের এটা ইউজ করে সবচেয়ে ভালো ডিসিশন। বাট উল্টাটা যদি ইউজ করতে চাও একান্তই তোমার উপর, বাট ওইটা ইউজ করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এন্ড আমি 100% শিওর তোমরা ভুল করেই আসবো পরীক্ষার হলে, নিশ্চিত ভুল করবো এটা করলে। এই জন্য জাস্ট একটা লাইন মনে রাখো, একটা কি লাইন মনে রাখো, সেটা হচ্ছে গৃহীত তাপকে আমরা ধরবো ধনাত্মক, আর উল্টাটা বর্জিত তাপকে কি ধরবো বলো তো? বলো। বর্জিত তাপকে ধরবো হচ্ছে ঋণাত্মক। বস্তু তাপ বর্জন করলে আমরা ধরবো ঋণাত্মক, বস্তু তাপ গ্রহণ করলে ধরবো ধনাত্মক। আচ্ছা, এখন কথা হচ্ছে এল এফ দিয়ে কি বোঝায়? এল এফ দিয়ে মেইনলি তোমার বোঝানো হয় হচ্ছে লেটেন্ট হিট অফ ফিউশন। লেটেন্ট হিট অফ ফিউশন। এখানে লেটেন্ট হিট বা সুপ্ত তাপ, সেটার জন্য আসছে এল, আর ফিউশন থেকে আসছে হচ্ছে এফ। ফিউশন মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তরল থেকে বরফে রূপান্তরিত হওয়া, অথবা তুমি উল্টাটাও বলতে পারো যে ফিউশন মানে বরফ থেকে পানিতে রূপান্তরিত হওয়া। বুঝছো? ল্যাটেন্ট হিট অফ ফিউশন। ফিউশন মানে হচ্ছে, বলো আবার, তরল থেকে কঠিন বা কঠিন থেকে তরল রূপান্তরিত হওয়া।
এই জন্য এলএফ দিয়ে প্রকাশ করতেছি। এন্ড এখানে এলএফ যেটা 3.36 ইন্টু 10⁻5, এটা কিন্তু শুধুমাত্র বরফ থেকে পানির জন্য। অন্য পদার্থ হইলে সেটা আলাদা মান প্রশ্নে দেওয়া থাকবে, শুধুমাত্র এটা একটু মনে রাখা লাগবে। আচ্ছা, এখন এটা তো এসআই ইউনিট, এটার কিন্তু একটা সিজিএস ইউনিটও আছে। সিজিএস ইউনিটটাও আমি একটু লিখে দিই, কষ্ট করে একটু মনে রাখিও। হ্যাঁ, একটু কষ্ট করে মনে রাখিও, কারণ কষ্ট তো করতেই হবে, আলটিমেটলি পড়াশোনা এত সহজ হবে না অবশ্যই, জন্য আর একটু কষ্ট করে ফেলো। এটা হচ্ছে জুল পার কেজি, এটার পরিবর্তে 80 ক্যালোরি পার গ্রাম এটাও লেখা যায়। ক্যালোরি পার গ্রাম এভাবে লিখে দিই, তোমার পরে প্যাচ লাগতে পারে যে সিএল, যে ওইটাকে একটা ইউনিট হিসেবে ধরে বসে আছে। জুল পার কেজি এন্ড ওইটার মান হচ্ছে -80 ক্যালোরি পার গ্রাম। তাহলে উপরে কি হবে, যে বরফ গলনের এটা জাস্ট +80 ক্যালোরি পার গ্রাম হবে না? এক্স্যাক্টলি তাই হবে, যে এটা হচ্ছে তোমার +80 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, তবুও আমি ক্যালকুলেটর থেকে একটু ক্রস চেক দিয়ে শিওর হয়নি যে আসলে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, ক্যালোরি পার গ্রাম জুল পার কেজি থেকে। তো 3.36 ইন্টু তোমার 10⁻5, এখন 1 জুল মানে হচ্ছে 1/4.2 ক্যালোরি, এবং 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। হ্যাঁ, এখান থেকে 80 ক্যালোরি পার গ্রাম আসে, 80 ক্যালোরি পার গ্রাম। এখন বরফ থেকে পানি আন, পানি থেকে বরফ তো আমরা দেখলাম। হোয়াট ইফ পানি থেকে বাষ্প অথবা বাষ্প থেকে পানি? তাহলে এখানে আরো দুইটা হইতে পারে, সেটা হচ্ছে একটা পানি থেকে বাষ্প, পানি থেকে বাষ্প যদি হয়, আমরা সেটাকে বলবো কি জানো, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। কি বলবো? বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, এন্ড এটাকে প্রকাশ করা হয় হচ্ছে এল ভি দিয়ে। ভি ফর ভেপারাইজেশন, ভেপারাইজেশন মানে হচ্ছে বাষ্পীভবন, সো এটা হচ্ছে লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন, এল ভি। এটার মানটাও মুখস্থ রাখা লাগবে। এখন দেখো, পানি থেকে যখন বাষ্প হয় তখন আমার বাইরে থেকে তাপ দেওয়া লাগে, এই জন্য এটা হবে পজিটিভ 2.268 ইন্টু 10⁻6 জুল পার কেজি, ইউনিট হচ্ছে এটা। অথবা এটাকে তুমি 540 ক্যালোরি পার গ্রাম লিখতে পারো, ক্যালোরি পার গ্রাম। বুঝছো? এটাও আমি একটু ক্রস চেক দিয়ে নিই ঠিক আছে কিনা। তো 2.268 ইন্টু 10⁻6 ডিভাইড বাই হচ্ছে 4.8, আর 1 কেজি মানে 1000 গ্রাম। হ্যাঁ ঠিক আছে, 540 ক্যালোরি পার গ্রাম, 540 ক্যালোরি পার গ্রাম। বুঝলাম? মনে থাকবে তো, তাই না? মনে না থাকতে চাইলেও একটু কষ্ট করে মনে রাখা লাগবে তোমার। একটু কষ্ট করতেই হবে, এই হলো কাহিনী। এবার বাষ্প থেকে যদি পানি হয়, বলো তো কি হবে? যে বাষ্প থেকে পানি হচ্ছে, বাষ্প থেকে যখন পানি হয় তখন এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে তোমার ঘনীভবন। বুঝছো? ঘনীভবন, ঘনীভবনই হওয়া উচিত। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঘনীভবন বা লিকুইফিকেশন বলে এটা। তো ওইটাকে আমরা বলবো হচ্ছে ঘনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। ঘনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, এটাকেও এলভি দিয়ে প্রকাশ করা হয়, বাট সাইনটা শুধু উল্টে যাবে, -2.268 ইন্টু হচ্ছে 10⁻6 জুল পার কেজি, অথবা -540 ক্যালোরি পার গ্রাম। তো এটা আমি জাস্ট ডুপ্লিকেট করে বসাই দিই। তোমার আনফরচুনেটলি লেখা লাগবে, কারণ তুমি তো খাতায় লিখতেছো, তাই না? আচ্ছা,
তো জাস্ট মাইনাস বসলো। এই ভ্যালুগুলো আমরা মনে রাখতে পারবো না? ইনশাল্লাহ মনে রাখতে পারবো। আচ্ছা দেখি তো ক্লাস কতক্ষণ হলো, 35 মিনিট। আমি ট্রাই করব হচ্ছে আজকে তোমার 1.5 ঘন্টার মধ্যে ক্লাস মানে সব শেষ করে দেওয়ার জন্য। এই জন্য আমি তোমার খুব বেশি অপ্রয়োজনীয় কথাবার্তা বলতেছি না, তোমার যতটুকু লাগবে অতটুকুই বলতেছি। এখন জিনিসগুলো দেখো আবার, বরফ থেকে যখন পানি হচ্ছে সেটাকে বলতেছি বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, মান হচ্ছে এটা। উল্টাটা হইলে কঠিনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, বলতেছি এটা। পানি থেকে বাষ্প, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ এটা। বাষ্প থেকে পানি, ঘনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, মান হচ্ছে এটা। তো বাষ্পীভবন যখন হবে তখন সেটা হচ্ছে গৃহীত তাপ, গৃহীত তাপ হইলে মান আসছে পজিটিভ। ঘনীভবন যখন, তখন সেটা হচ্ছে বর্জিত তাপ, বর্জিত তাপ বলে মান আসছে নেগেটিভ। বুঝলাম? ক্লিয়ার? কোনো কনফিউশন কি আছে? আচ্ছা, কোনো কনফিউশন না থাকলে ঠিক আছে। এরপর এরপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপের পর পড়তে হবে আমাদের তাপ ধারণ ক্ষমতা। আচ্ছা, তো চলো আপেক্ষিক তাপটা পড়ি। আপেক্ষিক তাপ, বা এটাকে ইংলিশে বলে হচ্ছে স্পেসিফিক হিট। স্পেসিফিক, স্পেসিফিক, HEAT, স্পেসিফিক। এন্ড এটাকে কি দিয়ে প্রকাশ করে এটাও একটু বলে দিই। এটাকে হচ্ছে ছোট হাতের স্মল এস দ্বারা বা স্মল এস দ্বারা প্রকাশ করা, স্মল এস দ্বারা প্রকাশিত। বুঝছো? আপেক্ষিক তাপ। এখন কথা হচ্ছে আপেক্ষিক তাপ লাগে কেন? এটার কারণ আছে। কারণটা হচ্ছে কারণটা হচ্ছে যে দুইটা বিভিন্ন ভিন্ন টাইপের বস্তু। যেমন ধরো তোমার হাতে একটা লোহা আছে, তোমার হাতে একটা লোহা আছে, আবার সেই সাথে তোমার হাতে এক টুকরা কাঠ আছে। এখন খেয়াল করে দেখবা, যদি আমার মতো আগে থেকেই এরকম জিনিসপত্র ভাঙতে, তারপর মানে আকাম করতে, সহজ কথা, ভাল লাগে, তারা খুব ভালো মতো খেয়াল করছো হোপফুলি, যে লোহাকে যদি তাপ দাও খুবই দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি পায়। আর কাঠকে যখন তাপ দাও তখন তাপমাত্রা কিন্তু লোহার তুলনায় কম দ্রুত বৃদ্ধি পায়। এখন কাঠ দিয়ে উদাহরণ দেওয়াটা আসলে একটু ভুল, কারণ কাঠ তো ধরো কিছুক্ষণ পর আবার আগুন ধরে যায়। তো আমি লোহা না দিয়ে পানি দিই, পানি। তো পানির ক্ষেত্রে যখন যদি দেখো তাহলে কিন্তু লোহার সমান দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পায় না, অপেক্ষাকৃত ধীরে তাপমাত্রা বৃদ্ধি পায়। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে যে তুমি পানি নিছো ধরো 10 ml আর লোহা নিয়ে রাখছো 5 কেজি, তাহলে তো ঝামেলা, দুইটার ভর তো ভিন্ন। এই জন্য একটা জিনিস দেখা লাগবে, সেটা হচ্ছে সমান ভরের, তুমি সমান ভরের এক টুকরা লোহা নিছো, আবার সমান ভরের কিছু পরিমাণ মানে সমান ভরের পানি নিছো একটা পাত্রে। এরপর যদি তাপ দিতে থাকো তাহলে লোহার তাপমাত্রাটা দ্রুত বৃদ্ধি পাবে আর পানির তাপমাত্রাটা অপেক্ষাকৃত ধীরে বৃদ্ধি পাবে। এখন এখান থেকে একটা জিনিস নোটিস করছো, যে তুমি তাপ ঠিকই দিচ্ছ, বাট একটার তাপমাত্রা ধীরে বৃদ্ধি পাচ্ছে আর একটার তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন তাপমাত্রা ধীরে বৃদ্ধি পাওয়া এই কথার মানে হচ্ছে আমি বেশি পরিমাণ তাপ সরবরাহ করতেছি সমপরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য। অর্থাৎ ধরো এর তাপমাত্রা এইভাবে না বলি, একটু অন্যভাবে বলি। আচ্ছা, কি বলতেছিলাম? দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পায়। আচ্ছা, তো তুমি লোহাকে উত্তপ্ত করতে থাকো একটা সেম বার্নার দিয়ে। ধরো তোমার কাছে গ্যাসের চুলা আছে, সিঙ্গেল চুলাগুলা যেগুলো আছে না, লেটস ওইরকম একটা চুলা আছে। ওই চুলার উপর লোহা ধরছো, 10 সেকেন্ড ধরে রাখছো। 10 সেকেন্ড ধরার পর দেখলা তুমি লোহাটা হাত দেওয়ার মতো অবস্থায় নেই, এমন গরম হয়েছে।
বাট পানি 10 সেকেন্ড ধরে রাখছো লোহার ভিতরে, পানির তাপমাত্রা আবার তেমন বেশি বাড়েনি, পানিতে ঠিকই হাত ঢুকাইতে পারতেছো। এখন এখান থেকে একটা কথা বলো আমাকে, তোমার যে বার্নারটা আছে বা গ্যাসের চুলাটা আছে, ওই চুলাটা সমান উজ্জ্বলতার সাথেই জ্বলতেছে না? তার মানে ওই চুলা থেকে যে তাপটা বের হচ্ছে, নির্গত হচ্ছে, ওই তাপের পরিমাণ তো সমান, বা সমান পরিমাণ তাপ পানিতেও সরবরাহ হচ্ছে, সমান পরিমাণ তাপ লোহাতেও সরবরাহ হচ্ছে। বাট পানি হচ্ছে হাত দিয়ে ধরা যাচ্ছে, বাট লোহা হচ্ছে হাত দিয়ে ধরার অবস্থায় নাই। এর মানে আসলে কি বুঝলা? সমান পরিমাণ তাপ লোহাতেও দিছ, পানিতেও দিছ, বাট লোহার তাপমাত্রা বেশি বেড়ে গেছে, পানির তাপমাত্রা কম বাড়ছে। তার মানে পদার্থ থেকে পদার্থ ভেরি করে না, যে সমান পরিমাণ তাপ দিলে কার তাপমাত্রা বেশি বাড়বে, কার তাপমাত্রা কম বাড়বে। তাহলে এদের মাঝেও তো ডিফারেন্সিয়েট করা লাগবে, কার ক্ষেত্রে কম বাড়তেছে, কার ক্ষেত্রে বেশি বাড়তেছে। ডিফারেন্সিয়েট করার জন্য আমার তো একটা রাশি লাগবে, যে রাশি দিয়ে আমি বলতে পারবো যে এর এই জিনিসটা বেশি, যার কারণে বেশি পরিমাণ তাপ লাগতেছে সমান তাপমাত্রা বৃদ্ধির জন্য, বা সমান তাপ দিলেও কম তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পানির ক্ষেত্রে। কারণ এরকম কিছু একটা লাগবে না? যেমন তুমি ধরো, তুমি একজন মানুষ, তোমার আরেকজন বন্ধু আছে, এই দুইজন বন্ধুর মাঝে তোমার ওজন লেটস সে 60 কেজি, তোমার বন্ধুর ওজন 45 কেজি। এখন তোমার বন্ধুর চেয়ে তোমার যে ওজন বেশি, হুম, এটা তো আমরা কি করতেছি, এটা একটা রাশির মাধ্যমে প্রকাশ করতেছি না, যে তোমার ভর বেশি 60 কেজি, তোমার বন্ধুর ভর কম 45 কেজি। তো তোমরা কতটুকু ভারী, এটা এই দুইটা জিনিসকে আলাদা করার জন্য কিন্তু আমরা ভরকে ব্যবহার করতেছি অথবা ওজনকে ব্যবহার করতেছি। এরকমই লোহা এবং পানির মাঝে কোনটা সমান তাপে, সমপরিমাণ তাপে বেশি তাপমাত্রা বৃদ্ধি পাবে বা কম তাপমাত্রা বৃদ্ধি পাবে, সেই জিনিসটা ডিফারেন্সিয়েট করার জন্য একটা রাশি লাগবে। ওই রাশিটাই হচ্ছে আপেক্ষিক তাপ। সো আপেক্ষিক তাপের ডেফিনিশনটা আমি লিখে দিই, তারপরে বুঝে যাবে আপেক্ষিক তাপ জিনিসটা কি। তো আপেক্ষিক তাপ জিনিসটা হচ্ছে যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ সরবরাহ করতে হয়, সরবরাহ করতে হয়, তাকেই হচ্ছে আপেক্ষিক তাপ বলে। তাকেই আপেক্ষিক তাপ বলে। তো এখানে দেখো সংজ্ঞায় কি লেখা আছে, 1 কেজি ভরের কোনো একটা বস্তু নেওয়া লাগবে। তার মানে বস্তু যে নিব ওইটার ভর কিন্তু নির্দিষ্ট, এখানে কিন্তু আমি লিখে দিছি সমান ভরের দুইটা বস্তুর, কার বেশি তাপ লাগতেছে কার কম তাপ লাগতেছে, এটা তোমার ডিফারেন্সিয়েট করার জন্য বা কম্পেয়ার করার জন্য অবশ্যই ভর সমান হওয়া লাগবে। বুঝছো? ওকে। তার মানে 1 কেজি ভরের কোন একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ সরবরাহ করতে হয় তাকে হচ্ছে আপেক্ষিক তাপ বলে। এখন ঐকিক নিয়ম অ্যাপ্লাই করো, যে ধরি m কেজি ভরের বস্তুর তাপমাত্রা T2 - T1 কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপ ইকুয়াল কিউ জুল। ওকে, m কেজি ভরের বস্তুর তাপমাত্রা এতটুকু বাড়াইছি, তাপ হচ্ছে কিউ জুল। এখন এতটুকু বাড়াইলাম কেন? এতটুকু বাড়ানোর রিজন হচ্ছে T1 তার আদি তাপমাত্রা, T2 হচ্ছে পরবর্তী তাপমাত্রা, এন্ড উইথ এই দুইটা তাপমাত্রা তুমি থার্মোমিটার দিয়ে মাপছো। তো T1 তাপমাত্রা মেপে খাতায় লিখে রাখছো, T2 তাপমাত্রা মেপে খাতায় লিখে রাখছো। তারপর দুইটা তাপমাত্রার মধ্যে পার্থক্য যতটুকু আসবে ওইটাই তো তোমার বাড়ানো তাপমাত্রা, তাই না?
এই জন্য আমরা T2 মাইনাস T1 কেলভিন তাপমাত্রা বাড়াতে প্রয়োজনীয় তাপ ইকুয়াল হচ্ছে কিউ জুল লিখছি। তাহলে এখন বলো তো 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা T2 মাইনাস T1 কেলভিন বাড়াতে কতটুকু লাগবে? 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা T2 মাইনাস T1 কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপ কতটুকু হবে? ঐকিক নিয়ম কিউ ডিভাইড বাই এম জুল। এখন দেখো এম কেজি ভর মানে ধরো বেশি ভর আছে, তো এম কেজি ভরের জন্য যদি কিউ জুল লাগে তাহলে 1 কেজি ভরের জন্য কত লাগবে? কিউ ডিভাইড বাই এম। এখানে কোনো কনফিউশন আছে? হোপফুলি কোনো কনফিউশন নেই। আচ্ছা, এবার কি করতেছো? এবার তুমি বস্তু রাখছো 1 কেজি, বস্তুর তাপমাত্রা T2 মাইনাস T1 কেলভিন না বাড়িয়ে তুমি এখন বাড়াইতেছো 1 কেলভিন। তো বাড়াতে প্রয়োজনীয় তাপ কত হবে তাহলে? দেখো 1 কেজি বস্তুর তাপমাত্রা এখনো বাড়াচ্ছ, বাট আগে বাড়াইছিলা কত? T2 মাইনাস T1 কেলভিন, এখন বাড়াইছে 1 কেলভিন। তো T2 মাইনাস T1 কেলভিন বাড়াইতে যদি কিউ বাই এম লাগে, তাহলে 1 কেলভিন বাড়াইতে কিউ বাই এম, দেখো কিউ বাই এম ডিভাইড বাই T2 মাইনাস T1 হবে না? ঠিক, তো এই জিনিসটাকে লিখতে পারবো হচ্ছে কিউ ডিভাইড বাই এম ইন্টু T2 মাইনাস T1 জুল। এখন এই যে রাশিটা আসলো, এটাই আসলে আপেক্ষিক তাপ না? দেখো তো একটু খেয়াল করে, আপেক্ষিক তাপের সংজ্ঞা কি ছিল? 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইছো। আর আমরা এখানে কি করছি? 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইছি। যে পরিমাণ তাপ সরবরাহ করা লাগে কতটুকু করা লাগছে? এতটুকু। তো এটাই তো সংজ্ঞানুসারে আপেক্ষিক তাপ, এক্স্যাক্টলি এটাই। তাহলে আপেক্ষিক তাপের ইউনিটটা সূত্রটা কি হবে? স্মল এস ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই স্মল এম ডেল টি। ডেল টি মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন শেষ মাইনাস আদি, বা এটাকে লিখতে পারো কিউ ডিভাইডেড বাই এম টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। তো টি এফ হচ্ছে শেষ তাপমাত্রা, আর টি আই বা টি ইনিশিয়াল হচ্ছে আদি তাপমাত্রা। আদি তাপমাত্রা, বুঝলাম? তো এটা হচ্ছে একটা ফর্মুলা, এটাও খুব ভালো মতো মনে রাখতে হবে। এখন এখান থেকে আমাকে বলো তো আপেক্ষিক তাপের একক কি হবে? উপরে তাপের একক না, তাহলে জুল। নিচে কি আছে? ভরের একক, তাহলে জুল ভরের একক, বাট তার ইনভার্স যেহেতু নিচে আছে। তার সাথে নিচে আরো আছে তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন ইউনিট কি? কেলভিন, সেটাও নিচে আছে এই জন্য ইনভার্স। সো এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক, এন্ড এটাকে পড়া হয় কিছুটা এইভাবে, এটাকে পড়া হয় জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। এখন এখান থেকে আমাকে বলো মাত্রা সমীকরণটা বের করতে পারবে নাকি? দেখো মাত্রাটা কি আসে? মাত্রাটা আসবে হলো উপরে তাপের মাত্রা, অর্থাৎ থার্ড ব্র্যাকেট জে ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট এম, থার্ড ব্র্যাকেট হচ্ছে তাপমাত্রা এর মাত্রা। এখন তাপ এর মাত্রা জুল, এটার মানে হচ্ছে আবার নিউটন মিটার বা বল ইন্টু সরণের মাত্রা, ডিভাইডেড বাই ভরের মাত্রা কি? ক্যাপিটাল এম। টি এর মাত্রাটা বলো তো কি? টি এর মাত্রা কিন্তু থিটা, বুঝছো? এটা চ্যাপ্টার 1 এর টপিক। আচ্ছা ঠিক আছে, তো নিচে আসলো এম থিটা। এবার নিউটন মিটার, এটাকে আরো ভেঙে কিভাবে লেখা যায় দেখো তো, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার না? চ্যাপ্টার 4 থেকে তুমি জেনে আসবা যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ারকে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 লেখা যায়। আর নিচে আছে কি? এম থিটা। ঠিক আছে, ওকে। যদি ঠিক থাকে তাহলে এখন এখান থেকে একটা জিনিস দেখতে পাবা, এম আর এম কাটা যাবে, থাকবে কি
এটার মাত্রাটা থাকে হচ্ছে L স্কোয়ার T ইনভার্স 2 থিটা ইনভার্স 1, এন্ড এটাই হচ্ছে তোমার আপেক্ষিক তাপের মাত্রা। এটাও একটু মনে রাখা লাগবে না, এটা তোমার নিজে পরীক্ষার হলে বের করে নি আপেক্ষিক তাপের মাত্রাটা কি আসে। তো ওইটা বের করার জন্য তোমার আসলে আপেক্ষিক তাপের এককটা মনে রাখা লাগবে। বুঝছো? আপেক্ষিক তাপের একক মনে রাখা লাগবে। কারণ আপেক্ষিক তাপের একক কি? আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে? ঠিক আছে। তো এরই সাথে আমার আপেক্ষিক তাপ শেষ। খুবই সহজ না? আপেক্ষিক তাপ টপিকটা খুবই সহজ। এখন এখান থেকেও কিছু মুখস্থ মান জানা থাকা লাগবে, আনফরচুনেটলি। কিছু মুখস্থ মান। মুখস্থ মানগুলা কি? এক হচ্ছে তোমার পানির আপেক্ষিক তাপ জানা থাকা লাগবে। পানির আপেক্ষিক তাপ কত হবে? এগুলো কিন্তু একটা নির্দিষ্ট বস্তুর জন্য নির্দিষ্ট হয়। তো তোমার তিনটা জিনিস জানা থাকলেই হবে। এক হচ্ছে পানি, দুই হচ্ছে বরফ, তিন হচ্ছে বাষ্প। বাষ্প মানে হচ্ছে এটা তোমার জলীয় বাষ্প। আসলে জলীয় বাষ্পটা একটু লিখে দিই। পানি থেকে যে বাষ্পটা হচ্ছে জলীয় বাষ্প। ওকে, এবার পানির জন্য যে মানটা সেটা হচ্ছে 4200 বা 4200 জুল পার কেজি পার কেলভিন। বরফের জন্য এটা হচ্ছে অর্ধেক, অর্থাৎ 2100 জুল পার কেজি পার কেলভিন। আর জলীয় বাষ্পের জন্য এটা হবে 2000 জুল পার কেজি পার কেলভিন। অর্থাৎ জলীয় বাষ্পের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে আরো বেশি বাড়াইতেছো, তখন ঠিক কতটুকু তাপ দেওয়া লাগবে সেটা আসলে এখান থেকে বের করতে পারো। আচ্ছা, তো এগুলা হচ্ছে মোটামুটি এসআই ইউনিটে তিনটা ভ্যালু যেটা মনে রাখা লাগবে। এখন এদের কিন্তু সিজিএস ইউনিটে ভ্যালু আছে। 4200 জুল পার কেজি পার কেলভিনকে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস লেখা যায়। তাহলে 4200 অর্ধেক 2100, এটা হবে কি 0.5 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এখন বাষ্পেরটা তোমার মনে রাখা লাগবে না আপাতত, তুমি চাইলে ইউনিট কনভার্ট করে নিতে পারবা। ইউনিট কনভার্ট কিভাবে করবা? দেখো দেখো আমি একদম পুরোপুরি কনভার্সনটা দেখাই দিচ্ছি। ইউনিট কনভার্সন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একদম এসএসসি এর পর এইচএসসি তে যদি সায়েন্স নাও তাহলে তোমার ভর্তি পরীক্ষা সহ সব জায়গায় ইউনিট কনভার্সনটা লাগবে। ইভেন এসএসসি এর পর যদি তুমি নটরডেম কলেজ বা যে সকল কলেজগুলোতে অ্যাডমিশন হয় ওই সকল কলেজে ভর্তি পরীক্ষা দিতে যাও, ওইখানে ইউনিট কনভার্সন খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমি পানিরটা একটু চেঞ্জ করে তোমাকে দেখাই কত আসে। পানিরটা হচ্ছে 4200 না জুল পার কেজি পার কেলভিন। এখন বলো 4200 মতো থাক, 1 জুল মানে কত ক্যালোরি? দেখো তো, আমরা তো এটা জানি 1 ক্যালোরি ইকুয়াল 4.2 জুল। তাহলে 1 জুল মানে 1/4.2 ক্যালোরি হবে না? তাহলে জুলের পরিবর্তে 1/4.2 ক্যালোরি বসাই দাও। তার সাথে পার কেজি বা 1/1 কেজি আছে। এখন 1/1 কেজি মানে 1/1000 গ্রাম, রাইট? আর পার কেলভিন আর পার ডিগ্রি সেলসিয়াস কিন্তু সেম, এই জন্য এটা সেম থাকবে। এখন দেখো উপরে আছে 4200, নিচে আছে 4.2 ইন্টু 1000 মানে 4200। 4200 কাটা যাবে, থাকবে হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। বুঝছো? একদম সহজ। এখন তুমি চাইলেই জলীয় বাষ্পটা বের করে নিতে পারো। ওকে, এখন এর আগে দেখো আমরা এস ইকুয়াল কিউ ডিভাইড বাই এম ডেল টি পাইছি। এই সূত্রের দিকে একটু তাকালে দেখতে পারবা যে এই সূত্র ব্যবহার করে আমরা তাপের মান বা কতটুকু তাপ গৃহীত হয়েছে বা কতটুকু তাপ বর্জিত হয়েছে ওই মানটা ইজিলি বের করে ফেলতে পারবো। কিভাবে? কিউ কে রাখো, এই দুইটাকে বাম পাশে পাঠিয়ে দাও, তাহলে কি আসবে? তাহলে এখান থেকে কিন্তু আসবে কিউ ইকুয়াল
এম এস ডেল্টা টি। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রাখা লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা যদি মনে রাখো তাহলে হচ্ছে তোমার মোটামুটি আপেক্ষিক তাপ এই পর্যন্তই শেষ। তোমার ক্লাস কত মিনিট হচ্ছে? 55 মিনিট। তো আপেক্ষিক তাপ যদি এখানে শেষ হয় তাহলে তোমার আরেকটা টপিক বাকি থাকে, এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতাটা হচ্ছে নেক্সট ক্লাসে পড়াবো, এন্ড তাপ ধারণ ক্ষমতার সাথে হচ্ছে তোমাকে যত টাইপের ম্যাথ আসতে পারে সবগুলো ম্যাথ সলভ করে দেবো। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্ত থাক, পুরোপুরি থিওরি বেসড ক্লাস ছিল। তুমি পড়াশোনা করতে থাকো, বেশি প্যারানোর দরকার নেই, চিল থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অল দ্য বেস্ট সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।